বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা গ্রামের গল্প শোনাবো, যে গ্রামের নাম হচ্ছে ভৈরবাকোনা। অ্যাকচুয়ালি আজকে আমি যে সিনেমার গল্প শোনাবো সেই সিনেমাটার নাম হচ্ছে ওরু পেরু ভৈরবাকোনা। এটা সাউথ ইন্ডিয়ান সিনেমা। ওরু পেরু ভৈরবাকোনা মানেই হচ্ছে গ্রামের নাম ভৈরবাকোনা। তো চলো শুরু করা যাক সিনেমার কাহিনী আলোচনা। তো সিনেমার প্রথমে আমরা যেটা দেখতে পাবো, একটা জঙ্গলের মধ্যে বেশ কিছু লোকজন কিছু আধ্যাত্মিক কাজকর্মে লিপ্ত রয়েছে। তারা এমন কিছু কাজকর্ম করছে, পরিবেশটা এমনভাবে তৈরি হয়েছে যেন মনে হচ্ছে তারা কোনো ইষ্ট দেবতাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। তো আমরা যেটা দেখতে পাই যে এই এরিয়াটা থেকে একজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে জঙ্গলের মধ্যে থেকে, কিন্তু সে জঙ্গলের মধ্যে দিয়ে পালাতে গেলেও সে পালাতে পারে না, সে ধরা পড়ে এবং তাকে ধরে নিয়ে আসার পর তাকে বেঁধে রাখা হয়। এবং তাকে বেঁধে রাখার পর যেটা হয় সেটা বেশ একটু অলৌকিক ব্যাপার স্যাপার। সেখানে দেখানো হয় কিছু অশরীরী আত্মা তার সামনে দিয়ে ঘোরাফেরা করছে এবং তার শরীর থেকে কিছু একটা বের করে নেওয়ার চেষ্টা করছে। এখানে যে সমস্ত ব্যক্তিরা রয়েছে এবং যে সমস্ত লোক এই সংগঠনটা কিংবা এই কার্যকর্ম চালাচ্ছে, তাদের যে নেতা, সে অ্যাকচুয়ালি নেতা না, সে একজন নেত্রী, সে একজন বয়স্ক মহিলা এবং তার নাম হচ্ছে পেদাম্মা। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই অন্য কোনো একটা গ্রামে ইন্সপেক্টর রাঙ্গারাও, যে চরিত্রে অভিনয় করেছে ব্রহ্মাজি, তার কাছে একটা ফোন আসে এবং তাকে ফোন করছে একটা বিয়ের কোণে। সে তাকে ফোন করে বলছে যে তাদের বাড়িতে একটা চোর এসেছে এবং চোর এসে যে ঘরে ঢুকেছে সেই ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়েছে এবং সেই ঘরের মধ্যেই তার বিয়ের সমস্ত গয়নাগাটি রয়েছে। এদিকে আমরা দেখতে পাই বিয়ে বাড়িতে ঘরটার বাইরে প্রচুর লোকজন জমা হয়ে গেছে, সবাই একমাত্র রেডি হয়ে আছে যে ঘর থেকে চোর বেরোলেই তার চোরটাকে ধরবে এবং ধরে মারতে মারতে মেরে ফেলবে। এরপরে আমরা ঘরের মধ্যে দেখতে পাই চোরটাকে প্রথমে নিজের সমস্ত জামাকাপড় খুলে বিয়ের কোণের সমস্ত নতুন গয়না নিজের শরীরে পরে নিয়ে তারপরে তার উপর দিয়ে নিজের জামাকাপড় পরলো এবং সে নিজের শরীরে কেরোসিন ঢেলে নিল এবং কেরোসিন ঢেলে মাথায় একটা হেলমেট পরে নিল। তারপর নিজের শরীরে আগুন লাগিয়ে দরজা খুলে সবার মধ্যে দিয়ে দৌড়ে পালালো। যেহেতু চোরটার সারা শরীরে আগুন জ্বলছিল, সো চোরটাকে কেউ ধরতে পারলো না। চোরটাকে তাড়া করলো, চোরটা দৌড়ে গিয়ে নদীর মধ্যে লাফিয়ে পড়লো, তারপর নদীর সাঁতরে অন্য পাড়ে গিয়ে উঠলো এবং অন্য পাড়ে গিয়ে ওঠার পর সে যখন হেলমেটটা খুললো, আমরা দেখতে পেলাম সিনেমার হিরো সুদীপ কিষাণ। সুদীপ কিষাণ কীভাবে এটা করলো সেটার একটু ব্যাখ্যা দেওয়া যাক। সুদীপ কিষাণ অ্যাকচুয়ালি এই সিনেমাতে স্টান্টম্যানের কাজ করে। এখন স্টান্টম্যানের কাজ করার পরেও সে কেন চুরি করতে এসেছে বিয়ে বাড়িতে, সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। সেখান থেকে দেখা গেল সে একটা বাইক নিল, প্রথমে তার গয়নাগুলোকে একটা ব্যাগে পুরলো, সেখানে একটা বাইক দাঁড়িয়েছিল, বাইকটা নিয়ে কিছু দূর গেল। এদিকে পুলিশ চোরকে ধরার জন্যে থানা থেকে বেরিয়ে পড়েছে। পুলিশ ইন্সপেক্টর রাঙ্গারাও ধারণা চোর হয়তো খালি পায়ে তো যাবে না, সে হয়তো বাইক নিয়েই পালাবে। তখন সে অন্য পুলিশ চৌকিকে খবর দেবে যদি বাইক নিয়ে কেউ যায় তাকে যেন অ্যারেস্ট করা হয়। কিন্তু চোরও সেই লেভেলে চালাক, কিছু দূরে গিয়ে বাইকটা চেঞ্জ করে সে একটা গাড়ি নিয়ে নিল। আর চোরকে সাহায্য করার জন্যে চোরের সাথে চোরের বন্ধু রয়েছে একটা। এই যে চোর যে কিনা আমাদের সিনেমার হিরো, তার নাম হচ্ছে বাসবা, আর চোরের যে বন্ধু তাকে সঙ্গ দিচ্ছে তার নাম হচ্ছে জন। তো জন আর বাসবা এরপরে একটা গাড়িতে উঠে সেখান থেকে চলে গেল। পুলিশ ইন্সপেক্টর কিছু দূর এসে বাইকটাকে খুঁজে পেল। তো সেখান থেকে তার সন্দেহ হলো নিশ্চয়ই চোর বাইক পাল্টে গাড়িতে গেছে। আবার পুলিশ চৌকিতে খবর দিল যে চোর গাড়িতে পালিয়েছে, অতএব বাইক ছেড়ে এবার যেন গাড়ির খোঁজটা করা হয়। তো চোর এবং চোরের বন্ধু অর্থাৎ বাসবা এবং জন যখন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল, তারা আবার দেখতে পেল মাঝ রাস্তায় একটা মেয়ে বাইক অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। তো অ্যাক্সিডেন্ট কবলিত সেন্সলেস রক্তাক্ত মেয়েটাকে দেখে তাদের একটু দয়ামায়া হলো। তো মেয়েটাকে তারা গাড়িতে তুলে নিল, যে যাবার পথে যদি কোনো হসপিটাল পায় কিংবা কোনো ডাক্তারের চেম্বার পায় সেখানে তারা মেয়েটাকে চিকিৎসা করাবে। এবার কিছুক্ষণ পরে পুলিশ অফিসার এবং তার কনস্টেবল এসে আবার রাস্তায় দেখতে পেল সেই বাইকটা পড়ে রয়েছে। তো পুলিশ অফিসার ভাবলো যে সে তো বুদ্ধিমান, সে একটা আন্দাজা লাগালো যে এখানে নিশ্চয়ই কারোর অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং যার অ্যাক্সিডেন্ট হয়েছিল তার রক্তই মাটিতে পড়ে আছে। কিন্তু এখানে পুলিশ ইন্সপেক্টরের সাথে যে কনস্টেবল ছিল সে পুলিশ ইন্সপেক্টর থেকে বেশি বুদ্ধি রাখে মাথায়। সে রক্তটা নিয়ে একটু টেস্ট করে, একটু মুখে দিয়ে টেস্ট করে সে বলে দিল স্যার এটা মানুষের রক্ত নয়, এটা হচ্ছে মুরগির রক্ত। তারপরে সে স্কুটিটা দেখে বলে দিল এই স্কুটিতে যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হয়নি, সে কোনো নাটক করছে। যে স্কুটিটা পড়ে আছে সেখানে সেই স্কুটির মধ্যে কোনো ইঞ্জিন নেই। তো এই ঘটনা থেকেই তারা একটা আইডিয়া লাগায় এই যে অ্যাক্সিডেন্ট এটা একটা সাজানো ঘটনা এবং এই ঘটনাটা সাজিয়েছে ওই এলাকার বিখ্যাত চোর যার নাম হচ্ছে গীতা।
এবার বাসবা এবং জন যখন গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে তখন জন বাসবাকে জিজ্ঞাসা করে যে তোমার তো আচ্ছা খাসা স্ট্যান্টম্যানের কাজ চলছিল, তাহলে কেন তোমার এই চুরি করার দরকার পড়লো। তো এরপরে আমরা বাসবার অতীতের কাহিনী দেখতে পাই। আমরা আগেই বলেছি বাসবা পেশায় একজন স্ট্যান্টম্যান ছিল। একদিন যখন সে স্টুডিওতে কাজ করে অটোতে করে ফিরছিল, হঠাৎ সে দেখতে পায় যে একটা মেয়ে একটা চোরকে তাড়া করেছে। অ্যাকচুয়ালি চোরটা মেয়েটার একটা ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছিল। তো চোরটাকে তো মেয়ে দৌড়ে ধরতে পারে না, তখন মেয়েটা এসে বাসবা যে অটোতে বসেছিল সেই অটোতে বসে এবং ওই চোরকে তাড়া করতে বলে। চোর যে যে রাস্তায় যেতে থাকে মেয়েটা বাসবাকে অটো নিয়ে সেই রাস্তায় যেতে বলে। বাসবা এবং ওই মেয়েটা যখন চোরকে তাড়া করতে থাকে, চোরটা একটা পোড়ো বাড়িতে ঢুকে যায়। তো বাসবাই তার পিছে পিছে যায়। তো বাসবা সেখানে পৌঁছানোর আগেই চোর সেই ব্যাগটা খুলে দেখে এবং সেই ব্যাগের ভিতর তাকিয়ে তার চোখ একদম চড়ক গাছ হয়ে যায়। সে ব্যাগটা রেখে পালিয়ে যায়। তারপর বাসবা সেখানে আসে। বাসবা তারপর ব্যাগটা তুলে নেয় এবং বাসবা যখন ব্যাগটার ভিতরে দেখে তখন সে দেখতে পায় একটা মানুষের শরীরের সমস্ত হাড় সেই ব্যাগের মধ্যে ভরা রয়েছে। বাসবা ভয়ে ব্যাগটা রেখে দেয়। এরপরে বাসবার পিছে পিছে মেয়েটা আসে। এর মধ্যে আমরা এটা জানতে পারি যে মেয়েটা বাসবার সাথে চোরটাকে তাড়া করছিল মেয়েটার নাম ছিল ভূমি। তো ভূমি এরপরে আসে, সে এসে ব্যাগটা তুলে নেয় এবং ব্যাগটা তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। কাহিনী এগোতে থাকে। এরপরে আমরা দেখতে পাই বাসবার কাছে একটা ফোন আসে। বাসবার কাছে যে ফোনটা আসে তারা অ্যাকচুয়ালি অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকতো। তো তারা কেন বাসবাকে ফোন করেছে? অ্যাকচুয়ালি বাসবা তো স্ট্যান্টম্যান ছিল। তো স্ট্যান্টম্যান হওয়ার সুবাদে সে যথেষ্ট কলাকৌশল জানতো। সে যে কোনো বিপদে পড়ে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় কিংবা ছোটোখাটো অপরাধমূলক কাজে সে করতো। সে পয়সার জন্যই করুক কিংবা যে কোনো কারণে সেই কাজগুলো করতো এবং এক্ষেত্রে তার একটা সংগঠন ছিল, মানে যাদের হয়ে সে কাজ করতো। তো সেরকম একজন লোকের কাছ থেকে সে ফোন পায়। সে সেখানে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে তাকে অফার করা হয় একটা মেয়েকে মেরে ফেলতে হবে। মেয়েটাকে তারা কিডন্যাপ করে ফেলেছে, কিন্তু তারা মেরে ফেলার দায়িত্ব দিচ্ছে বাসবাকে এবং তার জন্য বাসবাকে অনেক পয়সা দেওয়া হবে। বাসবা প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। তো মেয়েটাকে গাড়ির পেছনে ডিকিতে রেখে দেওয়া হয়েছিল। বাসবা যখন গাড়ির ডিকিটা খোলে তখন সে আশ্চর্য হয়ে যায়। সে দেখতে পায় সেখানে ভূমিকে রাখা হয়েছে। তো বাসবা কিছু বলে না। বাসবা চুপচাপ ভূমিকে নিয়ে চলে আসে সেখান থেকে। এরপরে ঘটনা আবার বর্তমানে ফিরে আসে। বর্তমানে ফিরে আসার পর আমরা দেখতে পাই বাসবার বন্ধু জন এবং বাসবাদের গাড়িতে যে অসুস্থ মেয়েটা রয়েছে, মানে তথাকথিত অসুস্থ কিন্তু অসুস্থ নয়, যার নাম গীতা, তারা রাস্তা হারিয়ে ফেলেছে। তারা অ্যাকচুয়ালি জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছে। কিন্তু সন্ধ্যার পরে আস্তে আস্তে যখন রাত গভীর হতে থাকে তখন দেখা যায় সেই জঙ্গলের মধ্যে প্রচুর জোনা পোকা একদিকের একটা রাস্তাকে আলোয় ভরে দেয়। তো তখন তারা দেখতে পায় ওইদিকে একটা রাস্তা রয়েছে। তো জঙ্গলের মধ্যে রাস্তা দেখতে পাওয়ার পরে বাসবা এবং জন গীতাকে নিয়ে সেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে এগোতে থাকে এবং তারা গাড়ি নিয়ে এগোতে এগোতে তারা একটা গ্রামে পৌঁছে যায় এবং সেই গ্রাম, যে গ্রামের নাম ভৈরবাকণা, একটা রহস্যময় গ্রাম। তো তারা যখন সেই গ্রামে প্রবেশ করে তাদের সাথে বেশ কিছু আনইউজুয়াল ঘটনা ঘটতে থাকে। যেমন হঠাৎ করে তাদের গাড়ির উপরে কোথা থেকে একজন লোক লাফিয়ে এসে পড়ে। কিছু লোক হয়তো তার থেকে দূরে বসে আছে অথচ সে বলে দিচ্ছে তার গাড়ির মধ্যে একটা অসুস্থ মেয়ে রয়েছে। কিংবা তারা যাওয়ার পথে দেখতে পাচ্ছে 2-3 জন লোককে একটা জায়গায় বেঁধে তাদেরকে মানে আগুনের চাবুক দিয়ে তাদেরকে মারা হচ্ছে। এই সমস্ত আনইউজুয়াল জিনিস দেখার পরে বাসবার মনে প্রশ্ন তো জাগে এবং সে প্রতিবাদও করতে চায়। কিন্তু সেই মুহূর্তে তার প্রধান কাজ ছিল যে তার গাড়িতে যে অসুস্থ আহত মেয়েটা রয়েছে তার চিকিৎসা করানো। তো সেখান থেকে তারা একজন ডাক্তারের খোঁজ নেয় যার নাম ডাক্তার নারাপ্পা। তারা মেয়েটাকে নিয়ে সেখানে যায়, মানে তারা গীতাকে নিয়ে সেখানে যায়। তো গীতাকে দেখার পরে প্রথমত ডাক্তার নারাপ্পা ডিনাই করে যে সে ওই মেয়ের চিকিৎসা করবে না। অ্যাকচুয়ালি তার ব্যক্তিগত জীবনে মেয়েরা এত ক্ষতি করেছে তার, সেই জন্য তার মেয়েদের প্রতি রাগ। এরপরে বাসব এবং তার বন্ধু জন একটু জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করতে যায়। জঙ্গলের মধ্যে যখন তারা ঘোরাফেরা করতে যায় তখন জন 1 নাম্বার করার জন্য যখন একটু সাইড হয় তখন সে একটা সুন্দরী মেয়ের কান্না শুনতে পায়। সে তার কান্না শুনে সেই দিকে যখন এগিয়ে যায় সেখানে গিয়ে একটা সুন্দরী মেয়ে দেখা পায় এবং সুন্দরী মেয়েটা তার সাথে এমনভাবে কথা বলে যেন প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গেছে। তারপর কিছুক্ষণ পরে বাসবা যখন তাকে ডাকে তখন সে ফিরে আসে। তো এদিকে আমরা দেখতে পাই ডাক্তার নারাপ্পা যখন গীতাকে ট্রিটমেন্ট করতে যাচ্ছিল গীতা তখনই উঠে বসে, কারণ না তো সে আহত ছিল না তো সে অসুস্থ ছিল, এবং একটা ডান্ডা নিয়ে ডাক্তার নারাপ্পাকেই মারতে দৌড়ায় এবং ডাক্তার নারাপ্পার বাড়ি থেকে গীতা পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় জন এবং বাসবার গাড়িটা নিয়ে পালিয়ে যায়। গীতা যখন বাসবার গাড়ি নিয়ে পালিয়ে যায় তখন একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে বাসবা যে গয়না চুরি করেছিল ব্যাগ ভর্তি গয়না সেটা ওই গাড়ির মধ্যেই ছিল।
তো এরপরে গীতা যখন গাড়ি নিয়ে গ্রামের রাস্তা দিয়ে এগোতে থাকে, তো যাওয়ার পথে একজন সাইকেল আরোহীকে সে ধাক্কা দিয়ে ফেলে দেয়, মানে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গীতা যখন ওই সাইকেল আরোহীকে সরি বলে এবার এগিয়ে যায়, তখন সে লক্ষ্য করে ওই সাইকেল আরোহী সাইকেল নিয়ে তার পিছু করছে এবং সে মুখ দিয়ে একটা কন্টিনিউ আওয়াজ করছে, এবং সেই আওয়াজ শুনে সারা গ্রামের বিভিন্ন অংশ থেকে সাইকেল নিয়ে সাইকেল আরোহীরা বেরিয়ে আসছে এবং একটা সময় তারা সবাই মিলে গীতার গাড়িটাকে ঘিরে ধরে। গীতা যখন ডাক্তার নায়াপ্পার বাড়ি থেকে পালিয়ে গেছে, ঠিক তখন বাসবা এবং জন আবার ডাক্তার নায়াপ্পার বাড়িতে ফিরে আসে গীতার খোঁজে, এবং তারা এসে জানতে পারে যে গীতা মোটেই অসুস্থ ছিল না এবং সে বাসবার গাড়িটা নিয়ে পালিয়ে গেছে। তো বাসবার মাথায় তো আকাশ ভেঙে পড়ে, কারণ তার গাড়ির মধ্যেই ব্যাগ ভর্তি সোনা রাখা ছিল। তো বাসবা গীতার খোঁজে বেরিয়ে যায় এবং মাঝ রাস্তায় তারা গীতাকে উদ্ধার করে। গীতাকে উদ্ধার করলেও বাসবা লক্ষ্য করে যে গাড়িতে সোনা ভর্তি ব্যাগটা আর নেই। বাসবা প্রথমে গীতাকে চার্জ করে সোনা ভর্তি ব্যাগের ব্যাপারে, কিন্তু গীতা তখন তার সাথে রাস্তায় কী ঘটেছে সেটা বলে, এবং সে এটাও বলে সাইকেল আরোহীদের মধ্যেই একজন তার ওই সোনা ভর্তি ব্যাগটা নিয়ে চলে গেছে। তখন বাসবা রাতের আধারে বেরিয়ে পড়ে এই সাইকেল আরোহীদের খোঁজে। তো সারা গ্রাম খুঁজতে খুঁজতে রাতের অন্ধকারে সে তাদের খোঁজ তো পেয়ে যায়, কিন্তু সে তাদেরকে সহজে ধরতে পারে না। তো বাসবা তাদেরকে তাড়া করে এবং তাড়া করতে করতে সে দেখতে পায় সেই সাইকেল আরোহী একটা পুরো বাড়ির মধ্যে ঢুকে যায়। তো তাদেরকে ফলো করে বাসবা ওই বাড়িটার মধ্যে ঢুকতে যায়। তো বাসবা যখন সেই পুরো বাড়িতে ঢোকে, তো আমরা দেখতে পাই ওই পুরো বাড়ির মধ্যে আগের থেকেই বেশ কিছু লোকজন রয়েছে। আর এখানে আমরা দেখতে পাইছি এখানে যারা রয়েছে তাদেরকে যে লিড করছে তার নাম হচ্ছে রাজপ্পা। আর এখানে আমরা আরেকটা চরিত্রকে দেখতে পাই, যে চরিত্রকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, একজন বয়স্ক ভদ্রমহিলা যার নাম ছিল পেদাম্মা। তো তাকেও আমরা দেখতে পাই, এবং আমরা দেখতে পাই পেদাম্মার হাতে একটা বিশেষ ধরনের লাঠি রয়েছে, যে লাঠির মাথায় একটা আশ্চর্য ধরনের আলো জ্বলছে। তো যার কারণেই পেদাম্মা সবাইকে বলছে যে তোমরা এই আলোটাতে হাত দাও এবং তাতে তোমরা মুক্তি পাবে। তারপর সেখানে বাসবা এবং জন প্রবেশ করে। তো বাসবা দেখতে পায় যে সেখানে তার সোনা ভর্তি ব্যাগটা রাখা রয়েছে। সে তখন রাজপ্পাকে বলে ওই ব্যাগটা তার এবং তাকে যেন ব্যাগটা ফেরত দিয়ে দেওয়া হয়। রাজপ্পা বলে যে তোমার যদি হয় ব্যাগটা তুমি নিয়ে নাও। তখন ওই বাড়িতে রাজপ্পার যে সমস্ত লোকজন ছিল তারা বাসবাকে বাধা দেয়। তো বাসবা হচ্ছে ইস্টার্ন ম্যান, সে খুব নিজেকে শক্তিশালী ভাবে এবং সে তাদের সাথে মারপিট করতে যায়, কিন্তু বাসবা লক্ষ্য করে সে তাদের সাথে মারামারি করে পারছে না। একটা সময় পরে বাসবা এটা বুঝতে পারে যে বাসবা যাদের সাথে লড়াই করছে তারা অ্যাকচুয়ালি কেউ হয়তো মানুষই না, কারণ তাদের কাউকে বাসবা টাচ করতে পারছে না। আর রাজপ্পা এদিকে বাসবাকে চ্যালেঞ্জ করে তোমার যদি ক্ষমতা থাকে আমাকে ছোঁও এবং আমাকে ছোঁয়ার পরে তুমি এই সোনার ব্যাগটা নিয়ে যাও। কিন্তু বাসবা তাদের কাউকে না তো ছুঁতে পারে না তো তাদের কারোর আঘাত প্রতিহত করতে পারে। তো এরপরে কিছুক্ষণ বাকবিতণ্ডা হওয়ার পরে দেখা যায় যখন আস্তে আস্তে রাত কেটে যাচ্ছে এবং দিনের আলো ওঠার সময় হয়ে আসছে, ওই বাড়িতে যারা ছিল এক এক করে তারা সব ভ্যানিশ হয়ে যায় এবং তার সোনার ব্যাগটা নিয়ে, মানে বাসবা সোনার ব্যাগটা নিয়ে ওখান থেকে একজন পালিয়ে যায়। বাসবা এবং জন তাকে ধরার জন্য চেষ্টা করে, গাড়ি নিয়ে তাকে তাড়া করতে থাকে, এবং যখন সে তাড়া করতে থাকে তো বাসবা এবং জন এটা লক্ষ্য করতে থাকে যে দিনের আলো যতই এগিয়ে আসছে, অর্থাৎ সূর্য ওঠার সময় হয়ে আসছে ততই ধীরে ধীরে ওই গ্রামের সমস্ত গ্রামবাসী এক এক করে হাওয়ায় মিশে যাচ্ছে। তো যে ব্যক্তি সোনাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে এসেছিল, বাসবা তখন চেষ্টা যাকে ধরার চেষ্টা করে, তখন সে দেখতে পায় একটা গোলকের মধ্যে দিয়ে, যেন একটা আগুনের গোলকের মধ্যে দিয়ে যত গ্রামবাসী ছিল সবাই যেন অন্য একটা পৃথিবীতে চলে গেল। অনেকটা সেই অ্যাভেঞ্জার্সের মাল্টি ইউনিভার্সের মতো, একটা টাইম থেকে অন্য একটা টাইমে চলে গেল, একটা পৃথিবী থেকে অন্য একটা পৃথিবী চলে গেল। বাসবা তাদেরকে ধরতে পারলো না। এরপরে যখন গ্রামে দিনের আলো প্রবেশ করলো, তখন বাসবা দেখলো গ্রামের অধিকাংশ লোক গায়েব। সেই গ্রামের মন্দিরে বাসবা তখন একজন সাধককে দেখতে পেল। বাসবা তখন গিয়ে তাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার, এই গ্রামের সমস্ত লোকজন কোথায় গেল? রাত্রেবেলা আমি এত লোক দেখলাম, তাহলে দিনের বেলা তারা কোথায় গেল? তখন ওই সাধক বাসবাকে নিয়ে যায় পেদাম্মার কাছে। তখন পেদাম্মা তখন বাসবাকে বলে যে এই গ্রামে তুমি রাতের অন্ধকারে যাদেরকে দেখেছো তারা কেউই মানুষ না, তারা সবাই হচ্ছে আনস্যাটিসফাইড স্পিরিট। মানে এর অর্থ হলো যে সমস্ত ব্যক্তিকে তুমি দেখেছো তারা মারা তো গেছে কিন্তু তারা মুক্তি পায়নি। আর তাদের মুক্তি না পাওয়ার কারণ হলো তাদের মৃত্যুর আগে তাদের যে সমস্ত ইচ্ছা ছিল তার মধ্যে বেশিরভাগ ইচ্ছাই তারা পূরণ করতে পারেনি, সেই জন্য তারা মরার পরেও শান্তি পায়নি। এই জন্য মরার পরে তারা বারবার ফিরে আসছে, কিন্তু যেহেতু তারা আত্মা সেহেতু তারা
রাতের অন্ধকারেই আসে এবং রাতের অন্ধকারেই তাদের সমস্ত কাজ করার চেষ্টা করে, আর দিনের আলো হওয়ার আগেই তারা আবার তাদের নিজের দুনিয়ায় ফিরে যায়। এখানে আমরা জানতে পারি যে আমরা সিনেমার প্রথমে যে দৃশ্যটা দেখেছিলাম জঙ্গলের মধ্যে, সেখানে অ্যাকচুয়ালি কী হচ্ছিল। অ্যাকচুয়ালি সেখানে পেদাম্মা এই সমস্ত আনস্যাটিসফাইড আত্মাকে তাদের কষ্ট থেকে নিবারণ করে মুক্তি দেওয়ার চেষ্টা করছিল, আর তাদেরকে মুক্তি দেওয়ার একমাত্র রাস্তা হচ্ছে পেদাম্মার হাতের ওই লাঠি এবং তার মাথায় যে অলৌকিক শক্তি রয়েছে সেটা। তো এই সমস্ত ঘটনা শোনার পরে বাসবা বুঝতে পারে যে আবার যখন রাত হবে তখন ওই সমস্ত অশরীরী আত্মা আবার এই গ্রামে ফিরে আসবে। এখানে একটা সম্ভাবনা থেকে যায় বাসবা ওই গয়না ভর্তি ব্যাগ হয়তো ফিরে পাবে। সব কিছু শোনার পর বাসবার বন্ধু জন এবং গীতা উভয়ই তাকে মানা করে যে তুমি তাদের সাথে লড়াই করে পারবে না, কারণ তারা তো কেউ মানুষ নয়, তারা সবাই অশরীরী আত্মা, আর তাদের সাথে লড়াই করে যেতে তোমার পক্ষে সম্ভব না। বাসবা তখন বলে আমি তাদের সাথে শক্তি দিয়ে লড়াই করব না, আমি তাদের সাথে আমার বুদ্ধি দিয়ে লড়াই করব। তখন বাসবা জনকে বলে তারা যখন ওই পুরবাড়িতে প্রবেশ করেছিল তখন কথোপকথনের মাধ্যমে বাসবার রাজপ্পার মুখ থেকে এটা শুনতে পেয়েছিল রাজপ্পার একটি মেয়ে ছিল যার থেকে সে ছোটবেলাতেই আলাদা হয়ে যায় এবং যে সমস্ত গয়না বাসবা চুরি করেছিল সেই সমস্ত গয়নার মালিকানা রাজপ্পার এবং উত্তরাধিকার সূত্রে সেই সমস্ত গয়না রাজপ্পার মেয়ের পাওয়ার কথা। সেই জন্যেই তারা বাসবার থেকে ওই ব্যাগ ভর্তি গয়না নিয়েছিল। তো এই কথাটা যখন বাসবার মাথায় আসে, বাসবা এখন প্ল্যান করে যে আবার যখন সন্ধ্যা নেমে আসবে এবং সমস্ত অশরীরী আত্মা যখন ফিরে আসবে তখন সে রাজপ্পার সাথে দেখা করবে এবং রাজপ্পাকে বলবে যে তার মেয়ে বেঁচে আছে এবং তার মেয়ে বাসবার সাথেই আছে। তো এখানে জন এবং গীতা দুজনেই আশ্চর্য হয়ে যায়, বলে যে কোথায় পাবে তার মেয়েকে। এবার যদি তুমি তাকে মিথ্যে কথা বলো, তারপরে যদি তুমি ধরা পড়ো, তাহলে তো তোমাকে একেবারে শেষ করে দেবে ওরা। তখন তারা একে অন্যের মুখের দিকে চেয়ে থাকছে যে কি করে তারা এই প্ল্যান করবে। বাসবা তখন সাজেস্ট করে যে গীতাকে তারা রাজপ্পার মেয়ে হিসাবে রাজপ্পার সামনে প্রেজেন্ট করবে। রাজপ্পা তো মেয়েকে ছোটোবেলায় দেখেছে, অতএব সে গীতাকে দেখে চিনতে পারবে না যে সেটা তার মেয়ে কি মেয়ে নয়। বাসবার এই বিপজ্জনক প্রস্তাবে গীতা মোটেই রাজি হয় না। তখন বাসবা গীতাকে তার অতীত জীবনের কাহিনী আবার কন্টিনিউ শোনায়। পরে আমরা দেখতে পাই যে বাসবা যখন ভূমিকে নিয়ে এসেছিল মেরে ফেলার জন্যে, ভূমিকে নিয়ে আসার পর সে ভূমির কোনো ক্ষতি করে না, কারণ ভূমি তখন সেন্সলেস অবস্থায় ছিল। এরপরে কিছুক্ষণের পরে ভূমির যখন জ্ঞান ফিরে আসে, শুধু বাসবা তাকে জিজ্ঞাসা করে তোমার ব্যাগের মধ্যে একজন মৃত মানুষের হাড়, এর কাহিনীটা কি সেটা আমাকে বলো। ভূমি তখন বাসবাকে বলে ওই ব্যাগের মধ্যে যে ব্যক্তির হাড় ছিল তার নাম হচ্ছে জগাই আদুরা। এখন জগাই আদুরা হচ্ছে ভূমি যে গ্রামে বসবাস করত সেই গ্রামের মুখিয়া, যে কিনা 100 বছর আগে মারা গেছে। মানে ভূমিরা যে গ্রামে থাকতো সেটা অ্যাকচুয়ালি একটা জঙ্গলের ভিতরে পাহাড়ের পাদদেশে একটা গ্রাম, কিন্তু তারা যে এলাকাতে বাস করত তাদের নিজস্ব কোনো জমির দলিল ছিল না। এই যে ভূমি এবং তার গ্রামবাসী তাদের কারো কাছে ওই জমির কোনো দলিল ছিল না। এটা যখন ওই এলাকার কিছু বড় বড় মাথা জানতে পারে তখন তারা ভূমি এবং তার গ্রামবাসীদের ওখান থেকে বিতাড়িত করে। তারা ভূমি এবং তার গ্রামবাসীদের এই বলে তাড়িয়ে দেয় যে এই জায়গার উপর তোমাদের কোনো অধিকার নেই, তোমাদের কাছে এর কোনো কাগজ নেই, তোমরা যদি এটা প্রমাণ করতে পারো তোমরা 100 বছর ধরে এইখানে বসবাস করছো তাহলেই তোমরা এই জায়গা ফেরত পেতে পারো। তখন ভূমি এবং তার গ্রামবাসীরা শহরে আসে। তারা বিভিন্ন টাইপের ছোটোখাটো কাজ করে তাদের নিজেদের জীবন ধারণ করছিল, আর তারা চেষ্টা করছিল তাদের ওই জায়গাটাকে ফিরিয়ে পাওয়ার। তো ভূমি তার 2-4 জন সাথীকে নিয়ে উকিলের কাছে যায়। উকিল তখন তাদেরকে বলে কিছু না কিছুভাবে তা তোমাদেরকে প্রমাণ করতে হবে, তবে তোমরা 100 বছর ধরে ওখানে ছিলে। তখন ভূমির মাথায় আসে যে তাদের যে গ্রামের মুখিয়া ছিল তাকে ওইখানেই দাফন করা হয়েছে, মানে তাকে কবর দেওয়া হয়েছে। তো তারা কবর খুঁড়ে সমস্ত হাড়, সেই গ্রামের মুখিয়ার সমস্ত শরীরের হাড় তারা তুলে নেয় এবং তুলে নিয়ে এসে সেটাকে পোস্টমর্টেম ল্যাবে দেওয়ার জন্যেই ভূমি ব্যাগের মধ্যে করে নিয়ে ঘুরছিল, যেটা কিনা ভূমির হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল এবং যেটাকে পাওয়ার জন্যই ভূমি বাসবার অটোতে এসে বসেছিল। ভূমির মুখ থেকে এই সমস্ত কথা শোনার পরেই বাসবা কিন্তু বুঝে যায় যে ভূমিকে কেন মারার প্ল্যান করা হয়েছে এবং নিজের অজান্তেই বাসবা এই মার্ডার প্ল্যানের মধ্যে জড়িয়ে পড়েছে। তো বাসবা ভূমিকে মারে না এবং সে ভূমিকে অভয় দেয় যে সে তার পক্ষে থাকবে। এরপরে গ্রামের মুখিয়ার শরীরের হাড় পোস্টমর্টেম ল্যাবে জমা করা হয়। কিন্তু পোস্টমর্টেম ল্যাবে জমা করার পরে যে 4 জন সরকারি অফিসার এর মধ্যে ইনভলভ ছিল তারা ভূমি এবং তার গ্রামবাসীদের সাথে বিট্রে করে। তারা দাবি করে তাদেরকে প্রচুর পরিমাণে পয়সা দিতে হবে, না হলে তারা সাক্ষী দেবে না তাদের হয়ে।
আর অন্যদিকে ভূমিকে মারার প্ল্যান করা হয়। এদিকে ভূমি এবং বাসবার মধ্যে যখন আস্তে আস্তে বিশ্বাস এবং ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে, ঠিক তখনই যারা বাসবাকে কাজ দিয়েছিল ভূমিকে মারার জন্যে তারা সেখানে আসে এবং তারা বাসবাকে চার্জ করে যে তোমাকে কাজ দেওয়া হয়েছিল একে মারার জন্যে, তুমি তা না করে এর সাথে প্রেমপ্রীত করে বেড়াচ্ছ। ভূমি তখন কথাগুলো শুনে তার বাসবার প্রতি রাগ হয়। সে ভাবে বাসবা যেন তার সাথে চিট করছে। বাসবা যেহেতু ভূমিকে মারেনি, সেই জন্যে যারা বাসবাকে কাজটা দিয়েছিল তারা বাসবার উপর নির্ভর না করে তারা ভূমিকে মারার চেষ্টা করে। ভূমি সেখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করে, কারণ সে দেখতে পায় যে তাকে মারার চেষ্টা করে হচ্ছে, আর অন্যদিকে সে যাকে বিশ্বাস করেছিল সেও তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাদের এখানে বাসবার কথা বলা হয়েছে। এখানে একটা পুরো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। বাসবা চেষ্টা করতে থাকে ভূমিকে বাঁচানোর জন্যে, ভূমি পালাতে থাকে, সেভাবে বাসবাও তাকে মারার চেষ্টা করবে এবং অন্য পক্ষ তাকে মারার চেষ্টা করছে, আর অন্য পক্ষ বাসবাকে বাইপাস করে ভূমিকে মারার চেষ্টা করছে। মারামারি এবং দৌড়াদৌড়ির মধ্যেই অসাবধানতাবশত বাসবারই ছুরির আঘাত লাগে ভূমির গলায় এবং ভূমি সেখানে মারা যায়। কিন্তু ভূমি মারার আগে এই ধারণা নিয়ে মরে যে বাসবাই তাকে মারার জন্য প্ল্যান করেছিল, বাসবা তাকে মারার জন্য টাকা নিয়েছিল এবং বাসবাই তাকে হত্যা করেছে। বাসবার মুখে বাসবা এবং ভূমির এই প্রেম কাহিনী শুনে গীতা রাজি হয়ে যায় রাজাপ্পার মেয়ের চরিত্রে রাজাপ্পার সামনে দাঁড়ানোর জন্যে। কিন্তু তাদের কাছে এখন মূল সমস্যা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে তারা রাজপ্পা সম্বন্ধে কিছুই জানে না। শুধুমাত্র রাজপ্পার একটা মেয়ে ছিল এবং সেই মেয়েটা থেকে ছোটোবেলায় সে আলাদা হয়ে গেছিল, এটুকু বাদে তারা রাজপ্পার সম্বন্ধে কিছুই জানে না। আর একেবারেই কিছু না জেনে যদি রাজপ্পার সামনে যাওয়া যায় তাহলে তাদের পক্ষে বিপদ বাড়বে বই কি কমবে না। তো তারা এবার ডিসিশন নেয় যে তারা রাজপ্পার গ্রামে যাবে এবং রাজপ্পার সম্বন্ধে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করবে এবং তারা গ্রামে গিয়ে রাজপ্পার সম্বন্ধে খবর সংগ্রহ করার চেষ্টা করে। রাজপ্পা কী করতো, রাজপ্পার বন্ধুবান্ধব কারা ছিল, তারা এখন কে কোথায় আছে, রাজপ্পার মেয়ে কোথায় থাকতে পারে, রাজপ্পার মেয়ে কোথায় পড়ালেখা করতো, এই সমস্ত খবর সংগ্রহ করার চেষ্টা করে। এরই মধ্যে তারা এমন একজনকে খুঁজে পায় যে কিনা রাজপ্পার সহকারীর আত্মীয় ছিল। তো বাসবা তার কাছে জিজ্ঞাসা করে। প্রথমে সে রাজপ্পার সম্বন্ধে কিছু বলতে চায় না, কিন্তু বাসবা যখন জোর করে তখন সে মুখ খুলতে বাধ্য হয়। রাজপ্পা অ্যাকচুয়ালি অতীত জীবনে একজন ডাকাত ছিল। ডাকাতি করে সে যত সোনা দানা গয়নাগাটি পেত সেগুলোকে সে গলিয়ে আবার নতুন গয়নাগাটি তৈরি করত। তবে সে তার মেয়ের জন্য প্রচুর গয়না তৈরি করে রেখেছিল। তো রাজপ্পার দলে রাজপ্পার একজন সহকারী ছিল যার নাম ছিল মুরলি, যে কিনা রাজপ্পার সাথেই ডাকাতি করত। তো মুরলি একদিন দেখতে পায় রাজপ্পার ঘরে প্রচুর সোনা দানা গয়নাগাটি রাখা আছে। তো সেটা দেখেই তার মনে লোভ জাগে। সে সেই সমস্ত সোনা দানা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পালিয়ে যাওয়ার মুহূর্তেই সে রাজপ্পার সামনে পড়ে এবং রাজপ্পা বুঝতে পেরে যায় যে সে অলঙ্কার নিয়ে পালানোর চেষ্টা করছে। রাজপ্পা এবং মুরলির দুজনের মধ্যে গয়না নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায় এবং অসাবধানতাবশত মুরলির একটা ধাক্কাতে রাজপ্পা বিল্ডিংয়ের উপর থেকে পড়ে যায় এবং রাজপ্পা তৎক্ষণাৎ মারা যায় এবং মুরলি সেই সমস্ত গয়নাগাটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাজপ্পা সম্বন্ধে এই খবর সংগ্রহ করার পর তারা আবার ফিরে আসে ভৈরবাকোনাতে। এবার তারা মানসিকভাবে প্রস্তুতি হয় যে আজকে রাতে যখন সমস্ত আত্মা আবার ফিরে আসবে ভৈরবাকোনাতে তখন তারা রাজপ্পার সাথে দেখা করবে এবং গীতাকে তারা রাজপ্পার সামনে রাজপ্পার মেয়ে হিসাবে প্রেজেন্ট করবে এবং চেষ্টা করবে সমস্ত গয়নাগাটি রাজপ্পার থেকে ফেরত আনার। ভৈরবাকন্যাতে আবার সন্ধ্যা নেমে আসে এবং সন্ধ্যা নেমে আসার পরপরই সমস্ত প্রেতাত্মা আবার ভৈরবাকোনা গ্রামে প্রবেশ করে। এরপরে বাসবা গীতা এবং জনকে নিয়ে আবার সেই পুরনো বাড়িতে যায় যেখানে রাজপ্পা এবং তার সমস্ত সাঙ্গপাঙ্গ এসে অবস্থান করে। তো বাসবাকে দেখা মাত্রই রাজপ্পা রেগে যায় এবং সে এবার নিজে বাসবাকে মারতে শুরু করে। বাসবা হচ্ছে মানুষ আর রাজপ্পা হচ্ছে প্রেতাত্মা। তো বাসবার পক্ষে কিছুতেই সম্ভব হয়ে ওঠে না যে রাজপ্পার সাথে সে লড়াইয়ে জিততে পারবে। তো মার খাওয়ার একটা পর্যায়ে সে বলে যে আমি তোমার কাছে তোমার মেয়ের খবর নিয়ে এসেছি। এই খবর শোনা মাত্রই রাজপ্পা একটু শান্ত হয়ে যায় এবং যেহেতু সে মেয়ের প্রতি খুবই দুর্বল ছিল সে বাসবার কথা শুনতে রাজি হয়। তখন বাসবা গীতাকে তার মেয়ে কাত্যায়নী রূপে রাজপ্পার সামনে প্রেজেন্ট করে। রাজপ্পা তো গীতাকে দেখেই ইমোশনাল হয়ে যায়, কিন্তু এখানে বাদশাদের রাজপ্পার বাবা। আর আমরা এখানে একটা মজার জিনিস দেখতে পাই যে ডাক্তার নারাপ্পা ছিল সেই ডাক্তার নারাপ্পা অ্যাকচুয়ালি রাজপ্পার বাবা। তো দর্শক তো কনফিউজ হয়ে যায় যে ডাক্তার নারাপ্পার বয়স অল্প ইয়ংসে আর রাজপ্পার বয়স হচ্ছে বেশি। তো ব্যাপারটা এমন কেন হয়েছে তার যে ব্যাখ্যা সিনেমাতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে
নারাপ্পা মারা গেছিল ইয়ং বয়সে, আর রাজপ্পা মারা গেছিল একটু বেশি বয়সে। তো যে ব্যক্তি যে বয়সে মারা গেছে তার বয়সটা সেখানেই আটকে আছে। তো এই জন্যেই নারাপ্পার বয়স অল্প এবং রাজপ্পার বয়স বেশি। তো রাজপ্পার সামনে যখন গীতাকে ভাসবা মেয়ে হিসাবে প্রেজেন্ট করে তখন নারাপ্পা বাদ ছাড়ে, কারণ নারাপ্পা আগে এই মেয়েকে দেখেছে। তো সে বারবার রাজপ্পাকে বলে এই মেয়ে কিন্তু তোমার মেয়ে নয়। সে অনেক কোশ্চিন করতে থাকে এবং গীতা এবং ভাসবা স্মার্টলি সেই কোশ্চিনগুলোর অ্যান্সার দিতে থাকে। ভাসবা এবং গীতা অলমোস্ট রাজপ্পাকে বিশ্বাস করিয়ে ফেলেছিল যে গীতাই তার মেয়ে। পর্যায়ে এসে নারাপ্পা রাজপ্পাকে বলে যে তোমার মেয়ের পায়ে একটা দাগ ছিল, তুমি দেখো তোমার মেয়ের পায়ে সেই দাগটা এখনো আছে কিনা। রাজপ্পা যখন ক্রস চেক করে তখন সে বুঝে যায় যে এটা তার মেয়ে নয়, এটা অন্য কেউ, তাকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। সে আবার রেগে যায় এবং ভাসবাকে মারতে শুরু করে। মার খেতে খেতে ভাসবা আবার একটা পর্যায়ে গিয়ে বলে আমি জানি গীতা তোমার মেয়ে নয়, গীতাকে আমি তোমার মেয়ে সাজিয়ে এনেছি, কিন্তু তার সাথে আমি এটাও জানি যে তোমার সত্যিকারের মেয়ে কোথায় আছে। ভাসবা বলে যে তোমার মেয়ে তোমারই সহকারী মুরলির কাছে আসছে। মুরলির নামটা শুনে রাজপ্পা একটু নিজেকে কন্ট্রোল করে। তখন ভাসবা বলে তোমার মৃত্যুর পরে মুরলি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন মুরলি দেখতে পায় তোমার মেয়েকে। তোমার ছোট্ট মেয়েকে দেখার পরে মুরলির মনে মায়া মমতার উদ্রেক হয় এবং সে তাকে সাথে করে নিয়ে যায়। আর দ্বিতীয়ত মুরলির কোনো ইন্টেনশন ছিল না যে সে তোমাকে খুন করবে। এটা যেটা হয়েছিল সেটা ছিল একটা দুর্ঘটনা। অ্যাকচুয়ালি ভাসবা প্রথমে যে বাড়িতে চুরি করেছিল এবং চুরি করে পালিয়ে এসেছিল সেটা অ্যাকচুয়ালি ছিল মুরলির বাড়ি। মুরলি বলতে রাজপ্পার যে পুরনো সহকারী তার বাড়ি। আর যে মেয়ের বিয়ে হচ্ছিল সে অ্যাকচুয়ালি ছিল রাজপ্পার মেয়ে এবং তার নাম ছিল কাত্যায়নী। এই সমস্ত প্রমাণ রাজপ্পার সামনে তুলে ধরার পর রাজপ্পা এটা মেনে নেয় যে তার মেয়ে ভালো আছে এবং তার মেয়ে মুরলির কাছে সুখে শান্তিতে আছে। এতে করেই মুরলির ওপর থেকেও তার রাগ চলে যায় এবং তার মেয়ে কাত্যায়নী যে ডাকাত বাবার থেকে দূরে গিয়ে একটা সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন যাপন করছে এটা জানার পর তার অতিরিক্ত আত্মা শান্তি পায়। এরপরে রাজাপ্পা এবং তার দলবল সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে রাজাপ্পা ব্যাগ ভর্তি সোনার গয়না ভাসবাকে হ্যান্ড ওভার করে দেয়। এরপর ভাসবা ব্যাগ ভর্তি সোনার গয়না নিয়ে জন এবং গীতাকে সাথে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। বেরিয়ে আসার পরে রাস্তায় পেদাম্মা তাদের রাস্তা রুখে দাঁড়ায়। সে ভাসবাকে বলে যে তুমি এখান থেকে চলে যাচ্ছ ঠিকই, কিন্তু তোমার জন্যও একটা আত্মা অতৃপ্ত হয়ে এখানে ঘোরাফেরা করছে। তখন ভাসবা জানতে চায় কে। তখন আমরা দেখতে পাই যত অতৃপ্ত আত্মা ভৈরবাকণাতে আছে তাদের মধ্যে ভূমিও রয়েছে। ভূমি যখন ভৈরবাকণাতে ভাসবাকে দেখতে পায় সে খুবই রাগান্বিত হয়ে যায়, কারণ তার তো ধারণা ছিল যে ভাসবাই তাকে মেরেছে। ভাসবা যখন ভূমিকে বোঝাতে ব্যর্থ হয় তখন পেদাম্মা ভূমিকে বলে যে তুমি ভাসবাকে ভুল বুঝছো। পেদাম্মা তখন তার মন্ত্রশক্তির বলে ভূমিকে দেখায় যে অতীতে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল যেদিন ভূমি মারা গেছিল। ভাসবার অসাবধানতা বশত ভূমি যেদিন মারা যায় এরপরে ভাসবা ভূমির অসমাপ্ত কাজ নিজের হাতে তুলে নেয়। সে গিয়ে ভূমির আত্মীয় স্বজন এবং গ্রামবাসীদের সাথে দেখা করে, তাদের কাছে ক্ষমা চায়। তখন ভূমির গ্রামবাসীরা ভাসবাকে বলে যে ভূমির অসমাপ্ত কাজটা তুমি শেষ করে দাও। ভাসবা তখন সেই সরকারি অফিসারদের কাছে যায় যাদের সাক্ষীর জন্যে এই কেসটা আটকে ছিল। তো ভাসবা যখন তাদের কাছে যায় তারা প্রচুর পরিমাণে অর্থ ডিমান্ড করে, প্রায় 4 কোটি টাকা। এবং এই 4 কোটি টাকা জোগাড় করার জন্যেই ভাসবা চুরি করত এবং ভাসবা কিছুটা অসামাজিক কাজেও লিপ্ত ছিল। এই সমস্ত দৃশ্য দেখার পরে ভূমি বুঝতে পারে সে অকারণেই ভাসবার উপর রাগ করছে। সে ভাসবাকে ক্ষমা করে দেয়। তারপরে ভাসবা এবং ভূমি একে অন্যের সাথে কিছুক্ষণ কথা বলে এবং ভূমির মনে ভাসবার কারণে যে অসন্তুষ্টি ছিল সেটা দূর হয়ে যায় এবং ভূমির আত্মাও মুক্তি পায়। এরপরে ভাসবা সেই টাকা পয়সা নিয়ে গিয়ে সেই সরকারি অফিসারদের দেয় এবং সেই সরকারি অফিসাররা ভূমির গ্রামবাসীর হয়ে সাক্ষী দেয় আদালতে এবং ভূমির গ্রামবাসীরা তাদের থাকার জায়গা তাদের গ্রাম ফিরে পায়। তো বন্ধুরা, ভৈরবাকোনা গ্রামের কাহিনী এখানেই শেষ। এবার আসি আমি পারফরমেন্সের ব্যাপারে। প্রথমে বলি অভিনয়ের কথা। অভিনয়ের দিক দিয়ে ভাসবা চরিত্রে সুদীপ কিষাণ, ভূমি চরিত্রে বর্ষা এবং গীতা চরিত্রে কাব্যা মোটামুটি ভালো অভিনয় করেছে। এই সিনেমার কাহিনীটা যেহেতু একটু কাল্পনিক এবং একটু ভৌতিক, সেক্ষেত্রে দর্শককে হলে বসিয়ে রাখাটা একটা বড় ব্যাপার। কিন্তু
তো আমার সিনেমাটা দেখে যেটা মনে হয়েছে যে এই সিনেমাটা একবার সম্পূর্ণ 2 ঘন্টা কিংবা 2.5 ঘন্টা বসে কিন্তু দেখার মতো। সিনেমার যে ডিরেক্টর VI আনন্দ, সে কিন্তু সাউথের একজন নামকরা ডিরেক্টর। আর সিনেমার যে স্ক্রিন প্লেটা মোটামুটি বেশ সুন্দরভাবে লেখা হয়েছে। সিনেমাতে একটা রিয়েল পৃথিবী এবং একটা ভৌতিক পৃথিবীকে বেশ সুন্দরভাবে মার্জ করা হয়েছে। সিনেমার যে লাইটিনিং, সিনেমাতে যে আলোর কাজ যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু খুবই ভালোভাবে চোখে লাগবে। ভৌতিক সিনেমা বলেই যে এটা একটা বাচ্চাদের সিনেমা হয়ে রয়ে গেছে সেটা কিন্তু নয়, বাচ্চা বড় সবার জন্যই দেখার মতো একটা সিনেমা। আমাকে যদি বলা হয় আমি বলবো এই সিনেমাটাতে 5-এর মধ্যে 3 কিংবা 3.5 খুব ভালোভাবেই দেওয়া যেতে পারে। আমি রেফার করব আপনারা এই সিনেমাটাকে দেখুন, সিনেমাটা ভালো লাগবে। সিনেমাটাকে এখন সম্ভবত থিয়েটারে পাওয়া যাবে না, সমস্ত OTTতে দেখুন, OTTতে এই সিনেমাটা অ্যাভেলেবেল। বাকি আমার যা বক্তব্য ছিল সেটা এখানেই শেষ। আশা করছি আমার এক্সপ্লেনেশন আপনাদের শুনতে ভালো লাগছে। আর রিকোয়েস্ট করছি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলে কমেন্টস করুন, শেয়ার করুন এবং অবশ্যই বেল বাটন প্রেস করে রাখুন, যাতে পরবর্তী যে সিনেমায় আমি এক্সপ্লেনেশন বা রিভিউ যেটাই করি না কেন সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।